আসসালামু আলাইকুম দর্শক, ভয়েস অফ সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের শহীদ মিনার যে চৌহাট্টা এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি সংক্ষুব্ধ অভিভাবক সমাবেশ, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের ব্যানারে এখানে আজকে সিলেটের অভিভাবকরা রাজপথে নেমেছেন এবং তারা তাদের বক্তব্য রাখছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক, বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বক্তব্য রাখছেন। আমরা বক্তব্যগুলো শুনি। বিষয় নিয়ে তো আমাদের তদন্তের প্রয়োজন আছে। এই অবস্থাতে আমি শুরু করেছি, ভূমিকা বক্তব্য রেখেছি সবার পক্ষ থেকে। আমি আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী সুদীপ্ত অর্জুনকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ সবাইকে। বর্তমানে আমাদের যে অসহনীয় পরিস্থিতিতে পড়েছি আমরা, তাতে দেখা যাচ্ছে যে আমি সংক্ষেপে বক্তব্য রাখছি যেহেতু অনেকে আছেন এখানে। দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী যারা নাবালক, এমনকি যারা পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে আজকে আসার আগে দেখলাম টিভিতে অনেককে বেইল দেওয়া হয়েছে, কিন্তু আরো অনেকেই জেলে আছে, তারা পরীক্ষা দিতে পারবে কিনা তা নিয়ে শঙ্কিত। আমার নিবেদন হলো যে যারা আছেন প্রশাসনে, তাদের মানুষের আবেগের জায়গাটা বুঝতে হবে। যখন একজন নাবালক বা যখন একজন শিক্ষার্থীর গায়ে আঁচড় পড়ে, যখন তারা হয়রানির শিকার হয়, তখন কিন্তু পুরো সমাজের মননে এর একটা প্রভাব পড়ে, ব্যাপক প্রভাব পড়ে। প্রতিটি পরিবার ক্ষতিগ্রস্ত হয় যখন একটা শিশু ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়টা চিন্তা করে আমি যেটা মনে করি যে আপনারা নমনীয় থাকুন এবং সুস্পষ্ট নির্দেশনা দিন। এখনো বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে অনেক শিক্ষার্থী হয়রানির শিকার হচ্ছেন, ছাত্ররা হয়রানির শিকার হচ্ছেন, তারা পরীক্ষার্থী। আপনার সুস্পষ্ট নির্দেশনা দিন যেন কোনো অবস্থাতেই একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তদন্ত করে কেউ অপরাধী না হলে কোনো শিক্ষার্থীকে, কোনো ছাত্রকে, কোনো নাবালককে যেন কোনোভাবে পুলিশি হয়রানির মুখোমুখি না হতে হয়। কারণ তাদের এই হয়রানির কারণে তাদের একদিকে যেমন তাদের ছাত্র জীবন ব্যাহত হচ্ছে, তাদের জীবন দুর্বিষহ হচ্ছে, এবং এর রিপল ইফেক্ট হিসেবে যেটা হচ্ছে যে প্রতিটা পরিবার আজকে আমরা সকলে এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আমাদের সকলের ঘরেই দিন শেষে আমাদের সকলকে ঘরে যেতে হয়, আমাদের সকলের ঘরে সন্তান আছে, আমাদের ভাই আছে, আমাদের বোনেরা আছে। এছাড়াও যারা বাহিনীতে আছেন বা প্রশাসনে আছেন, এই দেশের সংবিধান অনুযায়ী প্রতিটি মানুষের, নিরপরাধ মানুষের রক্ষার দায়িত্ব কিন্তু তাদের। এই বিষয়টা মাথায় নিয়ে আপনাদের যত দ্রুত সম্ভব এই বিষয়টা সমাধানে আসা দরকার। দুর্বৃত্তরাও আছে, দুর্বৃত্তরাও এর সুযোগ নেয়। যখনই কোনো ভুল কাজ সংগঠিত হয়, যখনই বল প্রয়োগ হয়, তখনই কিন্তু দুর্বৃত্তরা, যারা দুর্বৃত্তর মিশে থাকে, তারাও এর সুযোগ নেয়। কাজেই যেহেতু সরকার এবং প্রশাসনের দায়িত্ব বেশি, তাদেরকে অবশ্যই এই বিষয়ে সচেতন হতে হবে, সংবেদনশীল হয়ে এই ব্যবস্থাটি নিতে হবে। সবার মঙ্গল কামনা করি এবং আশা করি আপনারা এই বিষয়টি অনুধাবন করে অনতিবিলম্বে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ। আমি অনুরোধ করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজের শিক্ষক প্রফেসর ডক্টর দিলারা রহমানকে চলে আসেন এখানে। আসলে কি বলা যায় এই পরিস্থিতিতে, বা কি বলা উচিত এই পরিস্থিতিতে? গত 15ই জুলাই থেকে শুরু হওয়া আজ পর্যন্ত যে তাণ্ডব, যে ধ্বংসযজ্ঞ, যে হত্যাকাণ্ড বাংলাদেশে সংঘটিত হয়েছে, সেটা আমি মনে করি ব্রিটিশ পিরিয়ডে এরকম হয়নি, পাকিস্তান আমলেও এরকম হয়নি, পাকিস্তানি শকুনিরাও এরকম অত্যাচার করেনি যেটা আমরা করেছি। আমরা আমাদের নিজেদের উপরে করেছি। পাকিস্তানিরা আমাদের ছিল না, তারা ভিন্ন ভাষাভাষী, ভিন্ন জাতি লোক ছিল। ব্রিটিশরা আমাদের ছিল না, তারা সাদা চামড়ার ভিন্ন ভাষী লোক ছিল। কিন্তু তারাও যেখানে শাসন করতে গিয়ে এতটা ক্রুয়েলিটির মাধ্যম বেছে নেয়নি, সেখানে আমরা বাঙালি জাতি, আমরা আর এক বাঙালিকে আমরা কিভাবে মারছি সেটা আমাকে বলে দেওয়ার কোনো দরকার নেই, আমাকে এখানে বলার কোনো দরকার নেই। এটা সারা বিশ্ব এখন জানে, সারা বিশ্বের সংবাদ মাধ্যম, সারা বিশ্বের সরকারদের কাছে, প্রত্যেকটা বিশ্বের
আমাদের দেশের সরকারের কাছে সেই ফুটেজগুলো পৌঁছে গেছে। অতএব এখানে নতুন করে আমাদের আর কিছু বলার নেই। আমি ওই একটা মানে আর কি যা কিছু দেখি খবর কিংবা যা কিছু আসে দেখি, একটা গানের 5 লাইন আমি এখানে বলছি, গানের 5 লাইন। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। অধিকার চাইতে গেলে যদি আজকে আমাদের এই ট্যাগ 53 বছর স্বাধীনতার পরে নিতে হয়, বাচ্চাগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে, 18 বছর 20 বছর যাদের বয়স, তাদের যদি এই ট্যাগ নিতে হয়, তার মানে কি তারা কোথাও আর কথা বলতে পারবে না, তারা কোথাও তার আর স্বাধীনভাবে তাদের অধিকারের কথা বলতে পারবে না। আমি কার কাছে অধিকার চাইবো? আমি কোথায় আমার দাবির কথা বলবো? আমার যদি কোনো প্রয়োজন হয়, আমার যদি কোনো কিছু দরকার হয়, আমি এই দরকারগুলো, এই প্রয়োজনের কথাগুলো কাদের কাছে চাইবো? যদি সেটা বাসায় দরকার হয়, পরিবারে দরকার হয়, আমাদের বাচ্চারা সেই দাবিগুলো কাদের কাছে করবে? অভিভাবকের কাছে করবে, বাবা মার কাছে করবে, তাই না? রাষ্ট্রের কাছে যদি কোনো অধিকার থাকে, রাষ্ট্রের কাছে যদি কোনো আমার দাবি থাকে, তাহলে আমি সেটা কার কাছে করব? নিশ্চয়ই সরকার প্রধানের কাছে করব, নিশ্চয়ই রাষ্ট্রপ্রধানের কাছে করব। তিনি অবশ্যই আমাদের কথা শুনবেন, অবশ্যই আমাদের ছাত্রের কথা শুনবেন, এটাই তো আমরা আশা করেছিলাম। কিন্তু তার বদলে আমরা যেটা দেখেছি, তার বদলে আমরা যেটা এখনো দেখছি, সেটা কোন সভ্য দেশের, কোন সভ্য দেশের, কোন সুস্থ সংস্কৃতির কোন দেশে সেটা হতে পারে না। আমরা আজকে আয়ামে জাহিলিয়াতের যুগে ফিরে গেছি। এটা আমাদের কাম্য ছিল না। এটা 4th জেনারেশন রেভলিউশনের যুগ, ডিজিটাল বিশ্বের যুগ। আমরা সবাই, সরকার থেকে শুরু করে আমরা সবাই বলি এটা এটা ডিজিটাল বাংলাদেশ, এটা স্মার্ট বাংলাদেশ। কিন্তু আমরা যে কাণ্ডগুলো প্রতিনিয়ত পরিলক্ষিত করছি, সেটা কিন্তু ডিজিটাল বাংলাদেশ কিংবা স্মার্ট বাংলাদেশের ছবি না। আমরা যদি স্মার্ট বাংলাদেশের ছবি দেখতে চাই, আমরা যদি ডিজিটাল বাংলাদেশের ছবি দেখতে চাই, অবশ্যই আমাদের 4 কোটি যে তরুণ রয়েছে, এই তরুণ প্রজন্মের কথা শুনতে হবে। এই তরুণ প্রজন্মকে সাথে নিয়েই কিন্তু আমাদের আগামী ভবিষ্যৎ। আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ দেখতে চাচ্ছি। ভবিষ্যৎ কি দেখবো আমরা? আমাদের তরুণদেরকে নির্বিচারে গুলি করে আমরা আমাদের তরুণ দেখতে চাই? এটা কখনোই হবে না। প্লিজ আপনারা এখনো তরুণদের কথা শুনুন, তরুণদের কথা জানুন, এবং প্লিজ দেশটাকে আর বিভক্ত করবেন না। মুক্তিযুদ্ধ আমাদের সকলের, শোক আমাদের সকলের। আজকে আগস্ট মাস চলছে, এটা আমাদের জন্য শোক, কিন্তু আমরা শোক জানাতে পারছি না। প্লিজ দেশকে বিভক্ত করবেন না। দেশকে এইভাবে ট্যাগড করে ভিন্ন মতাবলম্বী আর সরকারপন্থী এই সমস্ত ট্যাগ দিয়ে দেশকে আর বিভক্ত করবেন না। একজন অভিভাবক হিসেবে, একজন শিক্ষক হিসেবে আপনাদের কাছে করজোড়ে মিনতি করি, দেশকে আর বিভাজনের দিকে টেনে নেবেন না, আর আমাদের ছেলে মেয়ের বুকে গুলি চালাবেন না, কোনোভাবে তাদেরকে আর কোনোভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করবেন না। এটা বলেই আমি জানি যে আমার কথা হয়তো কারো কাছে পৌঁছাবে না, কিন্তু তারপরেও আমি আশাবাদী যে আমার একটি সন্তানও আর গুলির আঘাতে মরে যাবে না, আর গুলির আঘাত চিহ্ন নিয়ে তাকে বেঁচে থাকতে হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে সংক্ষুব্ধ অভিভাবক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আপনাদের সামনে নাগরিক আন্দোলনের অন্যতম নেতা কমরেড উজ্জ্বল রায়। আমি কমরেড উজ্জ্বল রায়কে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সংক্ষুব্ধ অভিভাবক সমাবেশের উপস্থিত অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ,
সংগ্রামী সিলেটবাসী, রক্তাক্ত জুলাইয়ের ধারাবাহিকতা চলছে। এই ধরনের একটি পরিস্থিতির জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। একটি শান্তিপূর্ণ আন্দোলনকে, একটি যৌক্তিক আন্দোলনকে রক্তাক্ত পরিণতি দিয়েছে এই সরকার। ইউনিসেফের যে তথ্য ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, এই নির্মমতার শিকার হয়েছে ৩২ জন শিশু। তার প্রতিবাদ জানিয়েছে ইউনিসেফ। শত শত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে সরকার মিথ্যা দিয়ে ঢাকতে পারেনি, তাকেও স্বীকার করতে হয়েছে ১৫০ জনের মৃত্যু। আর পত্র পত্রিকার খবর অনুযায়ী আপনারা জানেন ২ শতাধিক মৃত্যু, হাজার হাজার মানুষ আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। সংগ্রামী সিলেটবাসী, অভিভাবক সমাজ, আজকে শিক্ষার্থীদের পাশে আমাদের সর্বাত্মকভাবে দাঁড়াতে হবে। এই শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলন, এবং আপনারা জানেন মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদার সরকার ক্ষমতায়, গত ১৫ বছরের যে জেনারেশন তাদের ক্ষমতাকালীন সময়ে বেড়ে উঠেছে, তারা আজকে এই সরকারকে চিনতে পেরেছে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা এই ছাত্র সমাজ ধারণ করে বলেই আজকে তারা এরকম নির্মমতার শিকার হয়েও রাজপথে লড়াইয়ে আছে। সংগ্রামী বন্ধুগণ, মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানিরা আমাদের দেশের মুক্তিযুদ্ধের সপক্ষের যারা লড়াকু সৈনিক, মুক্তিযোদ্ধা, তাদেরকেও দুষ্কৃতিকারী বলেছে। ফলে যে কোনো সরকার দুষ্কৃতিকারী বললেই সে দুষ্কৃতিকারী হয়ে যায় না। ফলে আজকে যারা লড়াইয়ে আছে তারাই প্রকৃত মুক্তিযুদ্ধের ধারক। আমরা অবিলম্বে এই যে হত্যাকাণ্ড, এই যে বর্বরতা, এর আমরা তদন্ত চাই। কিন্তু সাথে সাথে এটাও বলতে চাই, সরকারের পুলিশ বাহিনী যারা গুলি করে রংপুরের রুকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদকে হত্যা করেছে, তাদের এফআইআরে তারা উল্লেখ করেছে এই হত্যাকাণ্ডের কারণ হলো তৃতীয় পক্ষ। এবং পত্রপত্রিকায় খবর বেরিয়েছে পুলিশ যতগুলো মামলা করেছে এই সবগুলো মামলায় মিথ্যা সাজানো এবং অভিভাবকদের কাছ থেকে নানা কথা বলে জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে। ফলে আমরা এই সরকারের যে তদন্ত কমিশন, তাকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য ছাত্র সমাজকে আহ্বান জানাবো। আমরা অভিভাবকরাও এই যৌক্তিক দাবিতে আমরা ছাত্র সমাজের পাশে আছি। সকলকে ধন্যবাদ। আচ্ছা, অসুবিধা। আসসালামু স্যার। আপনি বলেন, আমরা বলতেছি না, আমরা এটা দীর্ঘ সময় বলার কিছু না। আমরা নাগরিকদের পক্ষ থেকে আমাদের কথা শুরুতেই বলেছি। আমি এবার আশরাফ স্যার, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আমাদের আশরাফ উঠছে আজকের এই বিক্ষুব্ধ অভিভাবক সমাবেশের উপস্থিত অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আপনারা আরো যারা আছেন, আজ আমরা অনেকদিন পরেই অভিভাবক হিসাবে আমরা রাস্তায় নেমেছি। 1 মাস আগে যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ একটি যৌক্তিক দাবি নিয়ে সরকারের কাছে উপস্থাপন করল, তারপর থেকে সেই দাবিটি কিভাবে ব্যঙ্গাত্মক ভাষায় এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এমনকি আমাদের দেশের সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত তাদেরকে ব্যঙ্গাত্মক ভাষায় আক্রমণ করা হয়েছে। এর পরবর্তীতে আইনের দোহাই দিয়ে যেভাবে আমাদের সরকার এটাকে দীর্ঘায়িত করেছে, তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে
যা কিছু ঘটেছে এবং যা কিছু হচ্ছে আপনারা সবাই অবগত আছেন। আমাদের সামনে পুলিশ বাহির আছেন। একটু আগেই আমাদের একজন পুলিশ সিনিয়র অফিসার এসে আমাদেরকে বলেছেন যে আপনারা অভিভাবক হিসাবে আপনাদের সন্তানদেরকে ঘরে রাখুন। আমরা অভিভাবকরা এতদিন অভিভাবক ছিলাম, আমরা আসলে এই সমাজে অনেক দিন ধরে কাপুরুষ হয়ে গিয়েছিলাম। আমাদের সন্তানরা তারা দেখিয়ে দিয়েছে আমরা কাপুরুষ, তারাই প্রকৃতপক্ষে সুপুরুষ। তারা রাস্তায় নেমেছে প্রথম, আজ আমরা রাস্তা নামতে বাধ্য হয়েছি। আমরা আজ শিক্ষক নই, আমরা আজ ছাত্র। আর যারা ছাত্রছাত্রী তারা আমাদের এখন শিক্ষক। এই স্বাধীনতার সময় আমার জন্ম হয়েছে, হয়তো তখন 2-3 বছর বয়স, কিন্তু সেই স্বাধীনতার যে চেতনা, সেই স্বাধীনতা শুনে আমরা যা এসেছি, বই পুস্তক ইতিহাস, আমরা ইতিহাসের ছাত্র আমি নই, তারপরেও যতটুকু আমরা ইতিহাস জেনেছি, সেই সময় যে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে চেতনা, আজকের প্রজন্ম, আজকের তরুণ সমাজ এবং ছাত্রছাত্রীরা, তাদের কাছে যদি বলা হয় মুক্তিযুদ্ধের এই ইতিহাস, তারা বলবে আমাদের আর ইতিহাস পড়াতে হবে না, আমরা মুক্তিযুদ্ধ দেখেছি এই 2024 সালের জুলাই মাসে। সুতরাং আমাদের ছাত্রছাত্রীদেরকে আপনারা আর অবিবেচক ভাববেন না, তারা খুবই বিবেচক এবং তারা পর্যায়ক্রমে যে কথাগুলো আপনাদের সামনে বলে এসেছে সেগুলো আপনারা যদি মূল্যায়ন করতেন তাহলে হয়তো আজকের এই পরিস্থিতি হতো না। এখন তাদেরকে ঘরে নিয়ে যাওয়ার দায়িত্ব নিশ্চয়ই শুধুমাত্র শিক্ষক আর অভিভাবকের নয়। রাষ্ট্র কি তাদের অভিভাবক নয়? রাষ্ট্র তাদেরকে কি করতেছেন? আজকে যারা ছাত্র তারা কালকে পুলিশ অফিসার হবেন, তিনিও কি আপনাদের মতো গুলি চালানোর নির্দেশ দিবেন? তিনিও কি আপনাদের মতো গুলি চালাবেন? যারা পুলিশ আছেন তারা হয়তো সবাই বিশ্ববিদ্যালয়ে আসেননি, কিন্তু যারা এসেছেন তারাও তো সেই সময় কি করেছেন, কি রাজনীতি করেছেন, কিভাবে আন্দোলন করেছেন সেটা আপনারা জানেন। তাহলে আজকে ছাত্রদের আন্দোলন থামানোর জন্য কেন আপনাদেরকে গুলি করতে হবে? আর আপনারা এই যে আমরা যে ঘটনাটা সারা বাংলাদেশে নয়, শুধু সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছে, সেই আবু সাঈদকে পুলিশ গুলি করেন নাই, দুষ্কৃতকারীরা গুলি করেছে, এটা পত্রিকার রিপোর্ট। এই সত্য কথাটুকু যদি পুলিশ না বলতে পারে তাহলে সেই পুলিশ কিভাবে ছাত্রদের কাছে আস্থা পাবে? সুতরাং আপনারাও সত্য কথা বলুন। আপনারা যদি সত্য কথা বলতে পারেন তাহলে আপনাদের সন্তান যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এখানে অনেক পুলিশ অফিসার রয়েছেন যাদের সন্তানরা এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাহলে তাদের সন্তানরা কি আপনাদের কাছে প্রশ্ন করে না, বাবা আবু সাঈদকে কোন দুষ্কৃতকারী ফোন গুলি করেছিল, তুমি তখন কি করেছিল? নিশ্চয়ই তারা সেটা করে। তাহলে আপনারা তার কি উত্তর দেন? আপনারা রাস্তায় এসে ছাত্রদেরকে বুঝাবেন, আমাদেরকে বুঝাবেন, অভিভাবকদের বুঝাবেন, ইহা কি সঠিক? আজকে রাষ্ট্রের অভিভাবক আপনাদেরকে নিয়ে আপনাদের এই পোশাকের প্রতি ছাত্রদের কেন এত ঘৃণা জন্মাইলো সেটা বাইর করার দায়িত্ব কি অভিভাবকের নাকি আপনাদের, এই রাষ্ট্রের? সুতরাং আমরা বিনীতভাবে অনুরোধ করব, এই বিশ্ববিদ্যালয়, আপনারা স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল সব বন্ধ করে দিয়েছেন, আর বলবেন অভিভাবকদের আপনার বাচ্চাকে ঘরের মধ্যে রাখেন। এটা কোন নীতিতে হয়? এটা কেমনে হয়? এটা কোন আধুনিকতা? এটা কোন শিক্ষা? আমরা জানি না। পুলিশ বাহিনীর দায়িত্ব রাষ্ট্রের সম্পদ রক্ষা করা, তাদের কি দায়িত্ব ছাত্র গুলি করে হত্যা করা? এই জন্যই কি পুলিশ বাহিনীকে আমরা বিশ্ববিদ্যালয় থেকে আমরা তৈরি করে দেই? আমার যে ছাত্র এখন পুলিশের বড় অফিসার, সে তো ছাত্রত্বই প্রায় শেষ হয়ে গিয়েছিল, আমাদের কারণে সে ছাত্রত্ব শেষ করতে পেরেছে, এখন সে পুলিশের বড় অফিসার, এখন সে পুলিশ হয়ে গেছে, তার আর ভাইদের কথা আর মনে থাকবে না। আপনি কি সারা জীবন থাকবেন? নিশ্চয়ই থাকবেন না। আপনার সন্তান পুলিশ হবে, বিশ্ববিদ্যালয়ের আপনার ছোট ভাইয়েরা পুলিশ হবে, তাদেরকে সত্য কথা বলতে আপনারাও শেখান এবং আমরাও শেখাই। আপনাদেরকে আজকের এই অভিভাবক যারা আমরা নেমেছি, আমার মেয়ে আমাকে প্রতিদিন যন্ত্রণা দেয়, তুমি কেন এখনো নামো না? তাই আমাদেরকে নামতে হয়েছে। সেই মেয়েটিও এখন মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছে। আজকে ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রীদেরকে আপনারা ধরবেন না, ছাত্রছাত্রীদেরকে আপনারা ধরবেন না। মাননীয় আইনমন্ত্রী ভাষ্য অনুযায়ী এখন তিনি আবার কোর্টে গিয়ে শত শত ছেলে মেয়েদেরকে জামিন করিয়ে নিয়ে আসছেন, তারা সবাই ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রী।
তাদেরকে কি আমরা নামিয়েছি নাকি সরকার নামিয়েছে নাকি তারা নিজের থেকে নেমেছে, সেটা আপনারা বিবেচনা করবেন। আমরা আজকের এই সমাবেশে ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি আপনারা মেনে নেবেন। সরকারের কাছে উদাত্ত আহ্বান, ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি মেনে নেন, তাদেরকে শান্ত করুন, তাদেরকে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে যাওয়ার ব্যবস্থা করে দিন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি সম্মিলিত সাংস্কৃতিক নাট্য পরিষদের সাবেক সভাপতি সাংস্কৃতিক কর্মী মনির হেলালকে অনুরোধ করছি। উপস্থিত অভিভাবক, শিক্ষকবৃন্দ, সকলের প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আমার পূর্ববর্তী বক্তা শ্রদ্ধেয় শিক্ষক অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে যে কথাগুলো বলেছেন সেটি আমারও মনের কথা। আপনারা সকলেই দেখেছেন, সকলেই জানেন, গত 15 জুলাই থেকে কিংবা তারও আগে থেকে একটি যৌক্তিক দাবি, সেই দাবিটি কি ছিল? সেই দাবিটি ছিল বৈষম্যের অবসান। আমরা জানি, আমরা যারা মুক্তিযুদ্ধ প্রজন্মের মানুষ আছি কিংবা এর পরবর্তী প্রজন্মের মানুষ আছি, সকলেই জানি ব্রিটিশ শাসন থেকে শুরু করে পাকিস্তানি শাসন সবখানেই ছিল উত্তাল জনতার একটাই দাবি, বৈষম্যের অবসান চাই। সুতরাং ছাত্রদের এই দাবি মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করবার দাবি ছিল। সেই দাবিকে আপনারা ব্যঙ্গ করলেন, আপনারা তুচ্ছ-তাচ্ছিল্য করলেন, যার প্রতিফল আমরা দেখলাম একটা সহিংসতায় রূপ নিল। সরকারের দায়িত্বহীন আচরণের জন্য, কথা বক্তব্যের কারণে এই আন্দোলনটা আজ একটা রক্তাক্ত অধ্যায়ে পরিণত হলো। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই দাবিকে কেন্দ্র করে এখন ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে 9 দফা দাবি দিয়েছে, সেই 9 দফার দাবি আপনারা অবিলম্বে আপনারা কার্যকর করুন, নতুবা ছাত্র জনতার সম্মিলিত উত্থানে আপনারা ভেসে যাবেন। সাবধান, আপনাদেরকে করে দিচ্ছি। জয় হোক সাধারণ মানুষের। এবার আমরা আসলে যে আয়োজনটা করেছি, নাগরিকদেরকে আহ্বান করেছি, নানান শ্রেণী পেশার নাগরিক এসেছেন। আমরা নাগরিক সংগঠন, এটা যে কারণে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। আমরা তারপরেও ন্যায়সঙ্গত কথা বলি, কিন্তু কোনোভাবেই কারো রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়ন হোক বা কারো রাজনৈতিক কোনো কৌশলে শিকার আমরা হই, আমরা সেটা আমাদেরকে করা উচিত হবে না। আমরা সবসময়, আমাদের দুর্ভাগ্য, আজ পর্যন্ত কোনো সরকারের সময়ে আমরা মানে সবসময় আমাদেরকে পথে কথা বলতে হয়েছে। সেই বিএনপি জামাত জোট সরকারের আমলে যখন জঙ্গি হামলা হয়েছে, নানানভাবে বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, সেই সময়ও আমরা রাজপথে থেকেছি। সেই সময়ও পুলিশ আমাদেরকে সন্দেহের চোখে দেখেছে। এখন আওয়ামী লীগ সরকারের আমল, তখনও যতগুলো অঘটন ঘটেছে এই সরকারের আমলে নাগরিক হিসাবে আমরা দাঁড়িয়েছি। এখন কখনো আমরা আমাদের কথাতে, হ্যাঁ, আমি অনুরোধ করব একটু, আমাদের কর্মসূচি এখনই শেষ করব। আমি আনসার খানকে অনুরোধ করছি সভাপতি হিসাবে তাকে বক্তব্য দেওয়ার জন্য, এবং অন্য যে ব্যানার আছে দয়া করে আপনারা আমাদেরকে একটু সম্মান করুন। আপনারা আপনাদের ব্যানারটা একটু রাখেন, আমাদেরটা শেষ হওয়ার পর আপনারা ব্যানার ইউজ করে আপনাদের কর্মসূচি পালন করেন, কোনো সমস্যা না। আনসার ভাই শেষ করে দেন, একদম জাস্ট শেষ করে আরেকটা ব্যানার দ্রুত শেষ করে জাস্ট ধন্যবাদ দিয়ে শেষ করে। হ্যালো, আজকে এই অভিভাবক সবাই উপস্থিত সকল শিক্ষার্থীর অভিভাবক এবং সকল শিক্ষকবৃন্দ যারা এখানে সমবেত হয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটি কথা আমার মনে পড়লো, আমার পুলিশ
মানুষ আপনি। যখন আইনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, তখন বয়স কত ছিল? স্কুলে পড়ি, হয়তো 13-14 হবে। কিন্তু সেই সময়ও কোনো পুলিশ অফিসার অথবা কোনো সরকারি প্রশাসনের কর্তা ব্যক্তিরা এইভাবে এসে উলঙ্গভাবে বলে নাই যে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে গড়ে আবদ্ধ করে রাখেন। এইটা আমরা করতে পারি না। আমরা সকলের অধিকার নিশ্চিত করার জন্য, আমাদের শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য সমবেত হয়েছি। সবাই আমার পুলিশ ভাইদের প্রতি অনুরোধ করব, আমাদের শিক্ষার্থীদের পিটিয়ে মারার চেষ্টা করবেন না, গুলি করে মারার চেষ্টা করবেন না। আমরা এটা সহ্য করতে পারবো না, জনগণ সহ্য করবে না, অভিভাবকরা সহ্য করবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেই সাথে আমাদের এই অনুষ্ঠানেরও সমাপ্তি ঘোষণা করে সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা একটু আরেকজন অভিভাবকের কথা শুনবো। আপনার কাছে একটু শুনতে চাই আসলে কি কারণে আজকে আপনার রাজপথে? বড় দেরি করে চলে আসছি আমরা, আমাদের আরো আগে আসা উচিত ছিল। কি কারণে রাজপথে এটা তো আসলে বলার বাকি নেই, সবাই জানে কেন রাজপথে। আমি কেন রাজপথে সেটা এই কারণেই, আমি রাতে ঘুমাতে পারি না। চোখ যখন বন্ধ করি তখন আমার চোখের সামনে শুধু লাল রক্ত ভাসে, কানে বাজে পানি চাই পানি, মুগ্ধ সেই কথাগুলো আমার বারবারই কানে বাজে। আমার একটা ছেলে আছে 12 বছর বয়স। আমি যখন ওর দিকে তাকাই তখন এই সহিংস এই আন্দোলনে নিহত হওয়া প্রতিটি বাচ্চার চোখ আমার ছেলের মধ্যে আমি দেখতে পাই। আমি ঘুমোতে পারি না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, কিছু তো বলতে পারি না, কারণ কিছু যখন বলতে চাইবো তখন কণ্ঠ রোধ করে দেওয়া হবে। নিশ্চয়ই আপনারা দেখেছেন কালকে ইন্টারনেটে একটা মেয়ের গলায়, আমাদের এক পেটুয়া বাহিনীর এক ভাই গলায় চাপ দিয়ে ধরেছেন তার কণ্ঠ রোধ করে দেওয়ার জন্য। কেন ভাই? এটা তো একটা স্বাধীন দেশ। আজকে স্বাধীনতার 53 বছর পরেও কি আমরা কিছু বলতে পারবো না? কিছু বললেই আমাদের গায়ে অমুক টেক তমুক টেক লাগিয়ে দেওয়া হবে। এজন্যই কি দেশ স্বাধীন হয়েছিল? এজন্যই কি 30 লক্ষ মা ভাই বোনদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল? আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কি এটাই ছিল যে আমরা আমাদের কণ্ঠ রোধ করে দেওয়া হবে, কেউ কিছু বললেই কণ্ঠ রোধ করে দেওয়া হবে? এটা স্বাধীন দেশ, এখানে তো সবার মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত, তাই নয় কি? আমি কি চাই, একজন সিলেটের নাগরিক হিসাবে কি চাই সেটা আগে বলি। আমি যা চাই সেটা হলো সিলেটের আপামর জনতা যারা যেখানে আছেন সবাই আমার ভাইদের পাশে দাঁড়ান, আমাদের বাচ্চাদের পাশে দাঁড়ান। ওরা অনেক, কালকে আপনারা দেখেছেন যে ওদেরকে স্যান্ডউইচের মতো করে দুই সাইড থেকে এসে ওদেরকে আক্রমণ চালানো হয়েছে। কেন? পুলিশরা কেন আন্দোলন চালাবে? কেন ওরা এরকম করে ওদের বুকে গুলি করবে? ওরা এভাবে গুলি চালায়, মনে হয় এক একজন হেসে ভিডিও গেম খেলতেছে। আপনারা দেখবেন আজকাল কিছু লুকিয়ে রাখা যায় না। আমি বন্ধ করে দিব, তুমি বন্ধ করে দিবে, অমুক ডিলিট করে দিব, তমুক ভিডিও ডিলিট করে দেবে। ডিলিট হয় না ভাই, আর্কাইভে সব থেকে যায় একটার পর একটা। ওই যেটা আপনি ডিলিট করবেন পরবর্তীতে আরো 10 জন এটা প্রচার করবে। আপনারা সবাই জানেন, সবাই দেখেন কি হচ্ছে না হচ্ছে, সবাই আওয়াজ তুলুন, সবাই আমার ভাইদের পাশে আমার সন্তানদের পাশে এসে দাঁড়ান। আমার আর কিছু বলার নেই। আমরা একজন আমাদের ডাক্তার বোন এসেছেন এখানে, তার কাছ থেকে ওনার কাছে একটু শুনবো আপনার চাওয়াটা কি। আমি আসলে কিছু চাইতে আসিনি, আমি বিচার চাইতে আসিনি। আমি এসেছি আমার বিবেক থেকে এসেছি। আমি একজন ডাক্তার, আমি এদেশের একজন নাগরিক, আমি স্বাধীন নাগরিক হিসাবে আমি কথা বলার অধিকার আছে। আমার বাচ্চারা, আমি বাচ্চা বলছি না, ওরা স্টুডেন্টরা কথা বলায়, ওদের সাথে যে ব্যবহারটা করা হয়েছে তার বিচার চাইতে এসেছি। আমি মানতে পারছি না একজন মা তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে এসে দরজার সামনে আসছেন দেখতে, তাকে খুন করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। আমি একজন মা, আমি একজন ডাক্তার, আমি আমার বাচ্চাকে রেখে যে ডাক্তার হসপিটালে আসবো, আমারও তো সেফটি নাই। কিসের? কোনো কিছুতেই আমাদের কোনো কিছুতেই আমাদের কোনো অধিকার নেই। এই অধিকার আদায়ের জন্য আমরা এখানে এসেছি, বিচার চাইতে এসেছি। শুনলাম একজন ডাক্তারের কথা শুনলাম, আমরা দেখতে পাচ্ছি
আমরা কথা শুনবো আরো অনেকেরই। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আরো অনেক মায়েরা উপস্থিত হয়েছেন। আমরা প্রথমে আমরা একটু শুনি আসলে আপনারা কি কারণে আজকে এই যে আমরা দেখলাম যে সন্তান হত্যার বিচার চাই, সন্তানদের মুক্তি চাই, কি কারণে? কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমাদের এখানে এসে দাঁড়ানোর মানে হলো আমাদের সন্তানদেরকে রাস্তায় এইভাবে অনিরাপদে রেখে আমরা ঘরে থাকতে পারছি না। যেভাবে পাখির মতো গুলি করে আমাদের বাচ্চাগুলোকে হত্যা করা হলো, এর কোনো বিচারও পাচ্ছি না আমরা। আজকে যারা আমাদের সন্তানদের বুকে গুলি করেছে তাদেরকে বলতে চাই, আপনারা যে আমাদের সন্তানদের বুকে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিলেন, একটা গুলি যদি আপনার সন্তানের বুকে লাগতো আপনার কেমন লাগতো? আমি প্রধানমন্ত্রীকেও বলতে চাই, উনিও একজন মা। আমাদের সন্তানের বুকের একটা গুলি যদি উনার ছেলে জয়ের বুকে লাগতো উনার কেমন লাগতো? আমরা বিচার এখন আর কারো কাছে চাই না, আমরা স্রষ্টার কাছে বিচার চাই। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি সর্বোৎকৃষ্ট বিচারক, তিনিই বিচার করবেন। শুধু এটাই বলতে চাই, আমরা আমাদের সন্তানদেরকে নিরাপত্তা দিতে পারিনি, নিরাপদ বাংলাদেশ দিতে পারিনি। আর যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, যারা নিরাপত্তায় ছিলেন, দায়িত্বে ছিলেন, এই রাষ্ট্র আমাদের সন্তানদের নিরাপত্তা দিতে পারেনি। কাজেই আমরা চাই যারা এই দায়িত্বে ছিলেন ওনারা অবিলম্বে এই দায়ভার নিয়ে এই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। আর অবিলম্বে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিন, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিশ্চিত করুন। দেখেন, আমরা আজকে বাবা মা সবাই মিলে এখানে আমরা সমাবেশে দাঁড়িয়েছি আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য। আমাদের বাচ্চারা আজ নিরাপদ না। একটা স্বাধীন দেশ, একটা গণতান্ত্রিক দেশে আমরা নিজেরা নিরাপদ না, আমাদের বাচ্চারা নিরাপদ না। পেটের ভিতরে যে বাচ্চাটা মায়ের পেটের ভিতরে লালিত হচ্ছে সেই বাচ্চাটাও নিরাপদ না তার নিজের বাসায়। যে বাচ্চা বারান্দায় খেলতেছে, ছাদে গেছে নিজের বাসায়, তারাও নিরাপদ না। এই দেশের কাছে আমার কি চাওয়ার থাকতে পারে? একটা স্বাধীন দেশে, একটা গণতান্ত্রিক দেশে এরকম তো হওয়ার কথা ছিল না। আমাদের শিক্ষিত সমাজ আজকে আমাদের শিক্ষিত ছেলে মেয়েদেরকে যেভাবে রাস্তায় গুলি করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের মাথার খুলি উড়ে যাচ্ছে, তাদেরকে যেভাবে আমাদের রাস্তাগুলা রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, এটা কেন হবে? কোনো গণতান্ত্রিক দেশে তো এরকম হওয়ার কথা ছিল না। আমরা তো আমাদের এই বর্তমান যে সরকার, ফ্যাসিস্ট হাসিনা সরকার, ওনার হাতে দিয়ে প্রথমবার আমরা দিয়েছিলাম বিশ্বাস করে যে উনি সুন্দরভাবে হয়তো দেশটা রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু উনি তো ব্যর্থ। উনি যেভাবে প্রশাসনকে আর যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্যাপচার করে ওনাদেরকে যা ইচ্ছা তাই অর্ডার করে উনি করাচ্ছেন, এটা কি উনি ঠিক করছেন? এই যে বাচ্চাদেরকে মারতেছেন, এটা তো নজিরবিহীন। আগে তো উনি দল দেখে মারতেন, এখন তো উনি দল না দেখে উনি বাচ্চাদেরকে মারছেন কেন? সমাজের শিক্ষিত এরাই তো জাতির ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎকে উনি নষ্ট করছেন কেন? উনার কিসের এত জ্বালা? কিসের জন্য উনি এত আক্রমণাত্মক হয়ে আছেন? মসনদের মোহ এত তো থাকা উচিত না। সাধারণ মানুষ আজকে উনাকে ঘৃণা করে। সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করতো, আমি জানি, আমার অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু উনার এই পদক্ষেপগুলো মোটেও ভালো পাচ্ছে না, মোটেও উনারা তার সাথে একাত্ম না। এটা তো ঠিক না। আমাদের একমাত্র চাওয়া এই সরকার ব্যর্থ, উনি ভালো ভালো চলে যাক। আমরা আমাদের স্বাধীন দেশে, একটা গণতান্ত্রিক দেশ যেভাবে চলে আমরা সেভাবে চলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসলে এখানে এসেছেন। আমরা নয়া সড়ক ক্রীড়া সংস্থা এবং ব্যবসায়ী আমরা দেখতে পাচ্ছি
হুসেন আহমদ সহ আরো অনেকেই এসেছেন, তাদের কাছ থেকে একটু শুনবো। একটু শুনতে চাই আসলে আপনার কাছ থেকে, আপনার চাওয়াটা কি, আপনি কি কারণে আসলে এই যে প্লেকার্ড হাতে আজকে রাজপথে? আমি প্রথমে তো বলতে চাই আমি আসলে ব্যবসায়ী, আমি কোনো দলের পক্ষপাতিত্ব না। আপনি যদি এই আন্দোলনকে দল মনে করেন, দলের আন্দোলন মনে করেন, তাহলে অবশ্যই এটা আমরা ভুল করব। আমার বাচ্চার ভবিষ্যতের জন্য আমি আজকে এই রাস্তায়, আমি আমার যে বাচ্চাগুলো মারা গেছে, যে বাচ্চাগুলোর রক্ত ঝরছে, যে ফ্যামিলির মা বাপ বুক খালি হয়েছে, তাদের কষ্টটা যদি আমি একটু যদি ফিল করি, আমি যদি নিজে চিন্তা করি আমার বাচ্চার কথা, আমার বাচ্চা যদি আজকে মারা যায় আমি কি করব? আমার বাচ্চা আজকে 14 বছর বয়স, যদি আমার বাচ্চা মারা যায় আমার আগে বুকে ধরবে না। সেই থেকে আমি আমার নিজের বিবেকের কাছ থেকে আমি আমার আজকে এইখানে দাঁড়ানো, আর এই আন্দোলনের পতন চাই, আমি এই আন্দোলনের শেষ হোক, এটাই চাই। আসলে কি আমরা যে এখানে দাঁড়াচ্ছি অভিভাবক, যদি আমার বাচ্চা স্কুলে পড়ে পড়ে, তো আমার বাচ্চার যে আজকে যেহেতু যে বাচ্চাগুলো মারা গেছে শুধু আমার ভাইয়ের সন্তান বা আমার আরেকজনের সন্তান, আমার বোনের সন্তান, সেই হিসাবে সেই বিবেক থেকে আমি এখানে আজকে এই রাস্তায় মানববন্ধনে দাঁড়ানো একতা ঘোষণা করছি। জি, আসসালামু আলাইকুম। আসলে আমরা তো আজকে এখানে সবাই যারা আসছি অভিভাবকরা আসছি, আমাদের মনে অনেক দুঃখ নিয়ে আসছি। আমি দুটো ব্যাপার নিয়ে কথা বলি। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যারাই কোনো এই আন্দোলনে শরিক হচ্ছে সবাইকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে এবং জামার ট্যাগ দেওয়া হচ্ছে। খুবই খারাপ লাগতেছে। আমাদের সিলেটের সন্তান আপনারা দেখতে পেয়েছেন, উনি একজন নিউজ প্রেজেন্টার মঞ্জুরাল মাতিন প্রীতম, উনি যখনই কথা বলতে গেলেন তখন দেখা গেল উনি শিবিরের ক্যাডার রাজাকার বলে ট্যাগ দেওয়া হলো। আজকে স্বাধীনতা 53 বছর পরে যাদের বাবার বিয়েও হয় নাই যুদ্ধের আগে, যুদ্ধের হয়তো অনেক বছর পরে তাদের বাবার বিয়ে হয়েছে, কিন্তু ওই সন্তানগুলো আজকে রাজাকার হয়ে যাচ্ছে, জামাত শিবির হয়ে যাচ্ছে। এই যে নিজেকে সেভ করতে গিয়ে আমাদের মতো যারা আমরা নন পলিটিক্যাল পাবলিক, আমরা কোনো পলিটিক্স করি না, আমরা ব্যবসা বাণিজ্য করে খাই, আমরা নিজের জন্য নিজে চেষ্টা করি কীভাবে ভালো করে জীবন ধারণ করবো। কিন্তু দুঃখের বিষয় হলো এতগুলো বাচ্চা মারা গেল, প্রায় সরকারিভাবে বলা হচ্ছে 200 কাছাকাছি। যাই হোক, এই বাচ্চাগুলো যে মারা গেলো, এই বাচ্চাগুলো তো আমার আপনার সন্তান। আজকে যদি এই জায়গায় দাঁড়িয়ে আমার কোনো যদি সন্তান মারা যেত, আমার অবস্থা কী হইতো? গতকালকে রাত্রে আমি একটা ফুটেজ দেখলাম, সম্ভবত কোনো একটা জায়গায় একজন পুলিশ ভাই মারা গেছেন। ওই পুলিশ ভাইয়ের স্ত্রীর যে আর্তনাদ, উনি ওনার ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি যেভাবে কথা বলছেন, এটা খুবই দুঃখজনক। আমাদের খুব কষ্ট লেগেছে। আমরা তো মানুষ ভাই, আমরা তো দিন শেষে গড়ে যাই, রাতে যেগুলো ফুটেজগুলো দেখি রাতে ঘুমাতে পারি না, প্রচণ্ড কষ্ট হয়, আমাদের প্রত্যেককে মেডিকেশন নিতে হয়। এবং আমি এটাও বিশ্বাস করি আমাদের যে পুলিশ ভাইয়েরা আজকে যারা রাজপথে আছেন, ওনারাও দিন শেষে সিভিলিয়ান হন, ওনারাও দিন শেষে বাড়িতে যান, আমাদের মতো সাধারণ মানুষ হয়ে যান। তখন ওনাদের উপরে প্রশ্ন জাগে, ওনাদের ওয়াইফরা কথা বলেন যে আজকের দিনে তুমি কি কাজ করলা, তুমি কার বুকে গুলি জড়ালা। আপনারা দেখছেন প্রথম আন্দোলনের প্রথম দিকে একটা বাচ্চা, 17 বছর বাচ্চার বুকে ওই একজন পুলিশ ভাইয়ের বাচ্চা, উনি যখন মারা গেল 17টা বুলেট ওর বুকে লাগছে। এটা কত দুঃখজনক, হৃদয় বিদারক। উনি ওনার অফিসার বড় কর্মকর্তাকে প্রশ্ন করলেন, স্যার একজন বাচ্চাকে মারতে কতগুলো বুলেট খরচ করা লাগে? এগুলো সত্যি অমানবিক। আমরা তো মানুষ আর নাই, আমরা পশুতে পরিণত হয়ে গেছি। আপনি কি জানেন আমাদের যদি সমাজ ব্যবস্থা যদি এটা কুকুরও জানে, আর আমরা যদি একজনকে কুকুর বলে গালি দিই, ওই কুকুর আমাদের বিরুদ্ধে মামলা করবে, মানহানির মামলা। আমরা এই পর্যায়ে চলে গেছি। এটা ভাই দুঃখ করে বলতেছি ভাই, আমাদের ভিতরে কোনো সত্য বলতে কিচ্ছু নাই। আজকে দেখেন এই দেশে যে গভর্নমেন্টই আসুক, আমি কোনো গভর্নমেন্টের সাফাই বা পক্ষে বিপক্ষে যাচ্ছি না, কিন্তু দেখা যায় কিছু সমাজে যারা মধ্যপন্থা অবলম্বন করে এরাই এই দেশ ইয়ে করতেছে, কিন্তু আমরা কিছু করতে পারতেছি। আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আমাদের দুঃখ একটাই যে আমাদেরকে কেন নির্যাতন করা হবে। আমি সরকারের কাছে আশা করব এই যাতে অবস্থার উন্নতি হয়, যাতে সুন্দর ব্যবস্থা করা যেতে পারে। আপনারা ওইদিকে একটু নজর দেন। থ্যাংক ইউ। শান্তি চাই এবং শান্তি চাই, এটাই আমাদের সবচেয়ে বড়। আমরা আইনজীবী সমাজের প্রতিনিধি হিসেবে আরো অনেকেই উপস্থিত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। একটু আমরা দুটি কথা আপনাদের কাছে শুনতে চাই। জি, ধন্যবাদ মঞ্জু ভাই। আমরা এখানে এসেছি আজকে অভিভাবক হিসাবে। আমরা আইনজীবী, পাশাপাশি আমরা সবাই অভিভাবক। আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে। আমার বাচ্চাটা কয়েকদিন থেকে বলতেছে, বাবা আর স্কুলে গিয়ে লেখাপড়া করব না। এই যে ভীতি ঢুকিয়ে দিয়েছে এই সরকার সমাজের প্রত্যেকটি সেক্টরে, এই রাষ্ট্রটাকে একটা মৃত্যু উপত্যকা বানিয়ে ফেলেছে। ঘুম থেকে উঠি মৃত্যুর খবর আমাদেরকে শুনতে হয়। আমরা প্রতিনিয়ত উদ্বিগ্ন থাকি। বাচ্চাদেরকে ঘরের বাইরে যেতে দিতে আমাদের ভয় লাগে। আমি মনে করি এই যে নৃশংস হত্যাকাণ্ড, এই যে সরাসরি পুলিশ সামনাসামনি থেকে গুলি করে মারে, এখানে যে রাষ্ট্রের মন্ত্রীরা অর্ডার দেয়
যে দেখা মাত্র গুলি করতে হবে। বাংলাদেশের সংবিধানে আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমরা সবাই আইনজীবী, আমরা জানি বাংলাদেশের আইনে এমনকি পৃথিবীর কোনো আইনে সরাসরি কোনো গুলির আদেশ কেউ দিতে পারে না, কোনো মন্ত্রী দিতে পারে না, কোনো আইন প্রয়োগকারী সংস্থাও দিতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি এই সরকার ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নাই। অবিলম্বে ছাত্রদের 9 দফা দাবি মেনে নিয়ে এই সরকারকে সমস্ত কিছুর দায় দায়িত্ব মাথায় নিয়ে এই রাষ্ট্র থেকে এই সরকার পদত্যাগ করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিক, এটি আমাদের সকলের চাওয়া। আমরা স্বস্তি চাই, আমাদের ছেলেমেয়েদেরকে নিরাপদে আমরা রাস্তায় দিতে চাই, স্কুলে দিতে চাই। ছেলেমেয়েদের মধ্যে যে ভয় ঢুকেছে, যে ভীতি ঢুকেছে, আমরা মনে করি এই সরকারের পতনের মধ্য দিয়ে সেই ভয়ভীতি দূর হবে, অন্যথায় এই দেশটাকে আমরা আর বাঁচাতে পারবো না। ধন্যবাদ আপনাকে। আসলে আমি এখানে এসেছি আমাদের বাচ্চাদের নিরাপত্তার দাবি জানাতে। আমরা ওই যে আসলে কোনো আমাদের একটাই মাত্র দাবি হচ্ছে যে আমাদের সন্তানরা যাতে নিরাপদ হয়, তাদের ভবিষ্যৎ যাতে নিরাপদ হয়। আমাদের সঙ্গের অনেকেই দেশ ছেড়ে বিদেশ চলে গেছেন যে উন্নত জীবনের জন্য, কিন্তু আমরা কেন থেকেছি? আমরা বাংলাদেশকে ভালোবেসে থেকেছি আমাদের পরিবারকে নিয়ে, কিন্তু একটা উৎকণ্ঠিত একটা দ্বিধাদ্বন্দ্বের সমাজে আমরা বসবাস করছি। আমার মেয়েটা আগামী বছর SSC পরীক্ষা দেবে, কিন্তু তার স্কুল বন্ধ, তার পড়ালেখা বন্ধ, সব কিছু বন্ধ। সে একজন হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এই যে আমাদের বাসা বাড়িতে ছাত্রদের খোঁজা হচ্ছে, গভীর রাতে পুলিশ তল্লাশি চালাচ্ছে, আমাদের বাচ্চাদের মোবাইল দেখা হচ্ছে। এটা অত্যন্ত পার্সোনাল একটা বিষয় যে আমার মোবাইল ফোন। আপনি জানেন যে আমি এখানে শিক্ষার দাবি নিয়ে অনেকবার শহীদ মিনারের সামনে দাঁড়িয়েছি, আপনি আমার অনেক সাক্ষাৎকার নিয়েছেন। আমরা সিলেটের বিভিন্ন স্কুলের সমস্যা নিয়ে আন্দোলন করি, কিন্তু এখন দাঁড়াতে হচ্ছে যে বাচ্চাদের নিরাপত্তার জন্য, সেই শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য। এর চেয়ে বড় বিধ্বস্ত অবস্থা আমাদের কি হতে পারে? আমি আমার বাচ্চার, অন্যান্য বাচ্চার, সব বাচ্চার নিরাপদের একটা বাসস্থান চাই এবং বাংলাদেশকে একটা স্বস্তির জায়গায় আপনারা নিয়ে যাবেন সেই প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ। বাবু ভাই আমরা একটু শুনতে চাই আমাদের সংস্কৃতি অঙ্গনের আরেক ব্যক্তিত্ব আমিরুল ইসলাম চৌধুরী বাবু এখানে আছেন। আমরা আপনার কাছে শুনতে চাই আপনি আসলে আজকে এই রাজপথে কেন, কি চান, চাওয়াটা কি? আমার দীর্ঘ কিছু বলার নেই, শুধু একটি প্রশ্নই করতে চাই। 1971-এর 7ই মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন, আমার টাকা কানায় পাকিস্তানিদের উদ্দেশ্যে বলেছিলেন তিনি, আমার দেশের পয়সায় কেনা গুলি আমার লোকদের কেন হত্যা করা হচ্ছে। আজকে সেই প্রশ্নটাই আমি ওনার কন্যা শেখ হাসিনাকে করতে চাই। আমার দেশের বুলেট আমার ছেলেদের উপর, আমার সন্তানের উপর কেন, সেটার উপযুক্ত জবাব তিনি দিবেন আশা করি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমিরুল ইসলাম চৌধুরী বাবুর কথা শুনলাম। এই পর্যায়ে আমরা যারা আসলে আরও অনেকেই আসলে অনেক অভিভাবক এখানে এসেছেন, আরও অনেকেরই আমরা একটু কথা শুনবো। আমরা সামিয়া চৌধুরী কথা বলছেন। কারণ এই দেশ স্বাধীন হয়েছিল যাদের রক্তে, আপনারা তাদের সেই নাতিপুতিদেরকে কোটা দিতে চাচ্ছেন, অথচ এই যে দেশ স্বাধীন করছে, এই যে সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে আসছে বাচ্চাগুলা, তাদেরকে আপনারা কি শহীদ করে দিচ্ছেন? আমার প্রশ্ন বিচারকদের কাছে, আপনারা আল্লাহর কাছে এর বিচার দিতে হবে, এই বিচার হবেই। কাজেই সেখানে বিচার হওয়ার আগে এখানে বিচার করে যান। সেখানে বলতে হবে আপনাদেরকে কেন আপনারা এখানে বিচারকের অসুস্থ হয়ে পড়েন, কেন বিচার করতে গেলে কত দুদিন ধরে অসুস্থ হয়ে গিয়েছিল। আগামীকাল রোববার আমরা আশায় আছি, এই বিচারের আশায় আছি। রিট করা হয়েছে যে গুলি, সরাসরি গুলি নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা সেই আশায় আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের সন্তানদের জীবনের জন্য। আমরা দেখতে পাচ্ছি আসলে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, অনেক এখানে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং আমরা একটু আমাদের অবসরপ্রাপ্ত কর্নেল শুনতে চাই আসলে আজকের চাওয়াটা কি। কথা বলে বললাম, আমাদের আজকের চাওয়া হচ্ছে স্বৈরাচারের পদত্যাগ। আমাদের ছেলেমেয়েরা গুলি খাচ্ছে, আজকে 1 মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং পুলিশেরা নির্বিচারে গুলি করে আমাদের ছেলে মেয়েদের হত্যা করছে। তো এর বিরুদ্ধে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের শুভানুধ্যায়ী যারা সবাই আজকে রাস্তায় নেমেছে। আমরা এই আন্দোলনে শরিক হয়েছি এবং এই আন্দোলনের সমাপ্তি পর্যন্ত আমরা আমাদের কোমলমতি ছেলে মেয়েদের পাশে থাকব।
থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু ডাক্তার শামীমুর রহমান আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার চাওয়াটা কি? উনি ইউনিভার্সিটি টিচার। আমি আপনার কাছ থেকে আজকে আমরা এসেছি সিলেট শাহজাহান ইউনিভার্সিটির ছাত্র রুদ্র হত্যা, ফটো সাংবাদিক তুরাব হত্যা, রংপুরে আবু সাইদ হত্যা সহ সারা বাংলাদেশের শত শত ছাত্রকে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে এবং জনগণের শত শত জনগণও এতে আত্মাহুতি দিয়েছেন তার প্রতিবাদ জানাতে। স্বাধীনতার 52 বছর পরেও আমরা দেখছি একটি ছোট্ট শিশু ছাদে গিয়েছিল, সেখানে খেলতে গিয়েছিল, সে গুলি খেল। একটা ছোট্ট শিশু পড়ার টেবিলে সেও গুলি খেল। একটা ছোট্ট শিশু আমরা দেখেছি যে জানালার ফাঁক দিয়ে যখন দেখছিল বাইরে কি ঘটছে তা দেখার জন্য। আমরা চাই আটক যারা তাদেরকে মুক্তি দেওয়া হোক। আমরা চাই এর তদন্ত করা হোক জাতিসংঘের আন্ডারে। আমরা চাই এর ন্যায় বিচার করা হোক। আমি অন্যান্য সহকর্মী যারা আছেন, অভিভাবক আছেন, তারা যে বক্তব্য দিয়েছেন তার সাথে একমত। আমি কিছু স্পেসিফিক দাবি করছি। দাবিটি হলো যে আমরা শুনেছি সেনা কর্মকর্তার মুখ থেকে যে ওনাদেরকে জাতীয় সম্পদ রক্ষার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং যে দুর্বৃত্তায়ন হয়েছে জাতীয় সম্পদ ধ্বংস করার জন্য তাদেরকে ওনারা নির্মূল করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এমতাবস্থায় আমি মনে করি সবচেয়ে বড় জাতীয় সম্পদ হলো এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে, তাদের নাম জাতির সামনে উপস্থিত। যে অর্থ হলে আমাদের দেশে পদ্মা সেতুর মতো হয়তো আরও 10টা পদ্মা সেতু করা যেত, আরও হয়তো উড়াল সেতু 10টা করা যেত। এই চিহ্নিত দুর্বৃত্তদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি আইন শৃঙ্খলার দায়িত্বে যে সহকর্মীরা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করব, এই দেশ রক্ষার্থে ওই দুর্বৃত্তদেরকে আপনাদের কন্ট্রোলে ধরে নিয়ে আসার ব্যবস্থা করেন। আমাদের শিক্ষার্থীরা যারা এই দেশের মায়ায় মমতায় এখন দুর্নীতি বিরোধী আন্দোলন করছিল, যাদের আন্দোলনের প্রেক্ষিতে গত জুলাইয়ের 15 তারিখ থেকে অনেক দুর্ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অনেক শিক্ষার্থী, অনেক শিশু, সাংবাদিক, এমনকি শ্রমিক, দোকানদার, এদের উপর বিনা বিচারে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। একই সাথে আমাদের সিলেটের এই নন্দন দৃষ্টি সম্পন্ন শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছি অভিভাবকদের সাথে দাবি জানানোর জন্য, আর যেন কোনো শিক্ষার্থীর, আর কোনো যেন কিশোরের, শিশুর রক্তাক্ত হতে না হয়। আমরা চাই সোনার বাংলায় খুবই দ্রুত শান্তি ফিরে আসুক। এই আন্দোলন যে শিক্ষার্থীরা করছে তাদেরকে সহযোগিতার জন্য সকল অভিভাবকের পাশাপাশি আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদেরকে আমি আহ্বান করব, আপনারা আসেন, আমার দেশের স্বার্থে দাঁড়ান। কোনো ধরনের অনাচার, অত্যাচার, অবিচার হবে না, শান্তি ফিরে আসবে সে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছিলেন যে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখলাম যে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, তারপরে আমরা দেখতে পাচ্ছি নিপীড়ন বিরোধী সমাজ, শিক্ষক সমাজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, পাশাপাশি আমরা দেখলাম অভিভাবক সমাজ নামে আলাদা প্ল্যাটফর্মে, অর্থাৎ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে আজকে এখানে দেখলাম যে অভিভাবক, শিক্ষক, নাগরিক সমাজ সবাই মিলে আজকে এখানে তারা রাজপথে নেমেছেন। এবং আমরাও চাই আসলে এই দেশে শান্তি এবং শান্তি এবং শান্তি, এটা যত তাড়াতাড়ি আসবে এই দেশে শান্তি, সেটাই আসলে স্বস্তির। সেটা এই শুধু সিলেটের মানুষের না, সারা বাংলাদেশের চাওয়া, সারা বিশ্বের যত বাঙালি মানুষ, বাংলাদেশি মানুষ আছেন তাদের চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের ইংরেজি বিভাগের শিক্ষক বাচ্চারা স্কুল কলেজে পড়তেছে, আমরা আজকে আসছি আমরা আসছি আজকে বাচ্চাদের জন্য। আমরা কিভাবে ঘরে বসে থাকবো? আমাদের তো বাচ্চাদের জন্য আসতেই হইতো। এত বাচ্চারা মরতেছে, আমরা ঘরে বসে আমরা শান্তিতে নাই। আমাদের বাচ্চারা বের হইতে পারতেছে না, বের হইতেছে গুল্লি খাইতেছে। এটা কোন ধরনের দেশে আমরা বাস করতেছি আমরাও তো বুঝতেছি না। তো
তো আমাদের সবার অধিকার আমরা চাই, বাচ্চাদের অধিকার চাই, আমরা এগুলা এই জন্য আমরা আজকে আসছি সবাই বের হয়ে আসছি। বন্ধ করতে হাসা কথা ইলাগুলা নয় সিলেটি মাত, আমি সিলেটের নাগরিক, সিলেটি মাতমুনা নেই পুলিশের যেন এই যে আন্তাজি যে মানুষের ইস্কারে বা ঠেলাটাই বা যত পথচারী আছে সাধারণ মানুষ আছে সব রেতেঙ্গা সাফে দরিয়া জেলনিরা গুলাগুলি করা, এটা ঠিক করানি, এটা ঠিক করানি। আমার হৌর তো মুক্তিযোদ্ধা করছে, আমার দাদা দাদি সকল হাবি গোষ্ঠীয়ে মুক্তিযুদ্ধ করছে, তো মুক্তিযুদ্ধ করি আমরা কিনা দিয়া গেলা ও দেশ আমরা বাচ্চা আইছে সকলকে বাড়ি দিতে ইলা কোনো কথা না। আমরা আইছি ইটা এই যে কোন খারাপ, এই যে গুলাগুলি বোমা বামি ইটা দেখি আমরা গরম হইয়া থাকতাম পারলাম না, আমরা সহ্য করতাম পারলাম না। আমরা মনে হয় 17-18 দিন ধরে আমরা ঘুমাইতাম পারলাম না। ফেসবুকে আমরা এই বাচ্চাদের উপরে এই নির্যাতন দেখিয়া এর লাগে আমরা ঘর থেকে বাড়িতে বাধ্য হয়েছি, কথা বুঝছেন নি? এখন আমরা একলা বাড়াইলে হইতো না, ই জনগণ তো এই দেশের এই সারা জেলার জনগণ তো আর কম না, সব যদি বারোই আয় হাসা কথা যেখান সব যদি বারোই আই আমরা লাখান যদি রাস্তা দুবাই আন্দোলন করে যদি পুলিশে কিতা করবা, আর পুলিশের কিতা মা বাই নাইনি, পুলিশের কিতা বাচ্চা কাচ্চা নাইনি, তারা বাচ্চা নাইনি, তারার ভিতরে দয়া মায়া নাইনি, তারাও তো দয়া মায়া কত দিবে বাচ্চাই না আছে, তারা হৃদয় কিতা মায়া নাইনি। এইভাবে যে গুলি করবে তারা আমার চাওয়াটা এই সরকারকে আমরা চাই না যেভাবে আমাদের এই সন্তানদেরকে পুলিশ দিয়ে হত্যা করা হয়েছে, এটা কিন্তু মানব জাতির নকল্যাণ। আমি আজকে এত বয়স হয়েছে আমার, আমি জীবনে এই ধরনের হত্যা দেখি নাই, যে প্লেন দিয়ে গুলি করা। এই সরকার কিভাবে আমাদের সন্তানদেরকে প্রাণটা কেড়ে নিল। আমার এই প্রাণের বিচার চাই, এখন আমাদেরকে একটা একটা করে প্রাণের বিচার দিতে হবে এই সরকারকে। কৌটা নিয়ে আন্দোলন, এটা জাতীয় আন্দোলন, এটা কোনো দল মত কিছু না। এখন সবাই চায় যে কিভাবে এই সরকার আমাদের এত প্রিয় বলবো, কিভাবে এই যে সরকারের কাছে কোনো মানুষের দাবি নাই, কোনো মানুষের কোনো মানুষত্ব নাই, এই সরকারকে আর আমরা দেখতে চাই না। নীতি সরে যান। আমরা আর ব্লাড শেড চাই না, আর একটি গুলিও যেন আমাদের সন্তানদের বুকে ভেদ না করে, এটাই চাই। আমি অভিভাবক হিসাবে আজকে একজন মা হিসাবে এখানে এসেছি। আমি চাই আমাদের সন্তানরা ঘরে নিরাপদ থাকুক। আমাদের সন্তানরা আজকে শুধু রাস্তায় না, বাইরেও তারা ভয়ের মধ্যে আছে। ঘরে সবসময় বাচ্চারা ভয় পাচ্ছে কখন কি হয়, টিভিতে দেখছে, মোবাইলে দেখছে। বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে পাখির মতো মারা হচ্ছে। আমাদের বাচ্চারা, আমাদের ভাই বোনেরা কোনো সরকার বিরোধী কোনো আন্দোলনে যায়নি, সরকারের বিপক্ষে কিছু বলেনি। তাদের ন্যায্য দাবি ছিল কুঠা ভিত্তিক বৈষম্য বিরোধী কুঠা আন্দোলন। ছেলেমেয়েরা চেয়েছিল একটা নিশ্চিত ভবিষ্যৎ, মেধার ভিত্তিতে তারা যোগ্য জায়গায় তারা যেতে চেয়েছিল, কিন্তু সেখানে বাধা দেওয়া হয়েছে। এটা তো কোনো সরকার বিরোধী আন্দোলন ছিল না। তো আমরা এখানে স্বাধীন বাংলাদেশের নাগরিক, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। সরকারের তখন উচিত ছিল আমাদের ছেলে মেয়েদের সাথে এটা নিয়ে বসা, আলোচনা করা, কিন্তু সেই সরকার আলোচনায় ডেকেছে অনেক পর, ততক্ষণে জল অনেক দূর গড়িয়ে গিয়েছিল। এখন আমাদের দাবি 9 দফা দাবিতে পরিণত হয়েছে। সরকারের উচিত দ্রুত এটা সমাধান করা, আমাদের বাচ্চারা যাতে ঘরে নিরাপদে ঘুমাতে পারে। সবকিছু শেষে আমি বলবো আমাদের সোনার বাংলা আবার সোনার বাংলা হয়ে উঠবে। আজ আমাদের পেছানোর কোনো রাস্তা নাই, পেছাতে পেছাতে এক সময় আমাদেরকে সামনে আগাতে হয়। আজকে আমাদেরকে সামনে আগাতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন যা শুরু হয়েছে, সংস্কারকে সর্ব জায়গায় দরকার, শুধু চাকরি ক্ষেত্রে না, সারা দেশেই সংস্কার প্রয়োজন। আমার মনে হয় আমাদের দেশের সচেতন নাগরিক যারা আছে, সচেতন সমাজের কাছে আমার আহ্বান, আপনারা সবাই সচেতন মা বাবা হিসাবে, অভিভাবক হিসাবে, নাগরিক হিসাবে আজকে আপনাদের ন্যায্য দাবি দেওয়ার কথা বলেন। আমি মা হিসাবে গড়ে বসে থাকতে পারি না, আমি কোনো রাজনীতিবিদ না, আমি কিছু না, আমি সাধারণ, আমি একজন মা, আমি একজন শিক্ষক। আমি আজকে এসেছি রাস্তায় শুধু আমার সন্তানের, আমার স্টুডেন্টদের, আমার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য, নিরাপত্তার জন্য, নিশ্চয়তার জন্য। ধন্যবাদ। আমি একজন স্টুডেন্ট, তো কালকে যে
নোয়াখালীতে স্টুডেন্টের ওপর সাস্টে স্টুডেন্টের ওপর যে বর্বর হামলা করা হয়েছে, আমরা অবাক, আমরা বিস্মিত। এই সিলেটে কি কোনো অভিভাবক নাই? এই ছাত্ররা এই সাস্টে, আমি একটু সাস্টের স্টুডেন্ট, এই সাস্টের ছাত্ররা এতদিন ধরে 15 দিন ধরে বৃষ্টিতে ভিজতেছে, রোদে পড়তেছে, ওদের থাকার কোনো জায়গা নাই, মেসে প্রত্যেক রাতে পুলিশ রেড দিচ্ছে, ওরা খাবারের কোনো ব্যবস্থা নাই, এত কষ্ট করতেছে। কেন কষ্ট করতেছে? একটা ন্যায্য অধিকারের জন্য। আর এদের উপর এই বর্বর হামলা করা হচ্ছে এবং অনেকদিন ধরে করা হচ্ছে। আমার এই সিলেটের অভিভাবকের কাছে একটা অনুরোধ, এই শাস্ত্রের প্রশাসন নীরব, পুলিশ প্রশাসন তাদের উপর এভাবে অন্যায়ভাবে হামলা করছে। আমি আশা করব এই সিলেটের অভিভাবকরা আজকে তাদের অভিভাবক হয়ে তাদের পাশে দাঁড়াবে, এটাই আমার করতে গিয়ে আর আপনার জনগণের উপরে বুলেট ছুড়বেন না। আপনাদের পায়ে ধরে অনুরোধ করে আপনারা জনতার মধ্যে ফিরে আসুন। আপনারা কাদেরকে রক্ষা করতে চান? পুলিশ জনগণের বন্ধু, রাষ্ট্র জনগণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য একটা অঙ্গ হচ্ছে পুলিশ বাহিনী। আজকে আপনাদের চিন্তা করতে হবে জনগণ এবং পুলিশকে কারা মুখোমুখি করে দিচ্ছে। আজকে জনগণের তো খুব কেন পুলিশের বিরুদ্ধে যাচ্ছে, এইটার জন্য জনগণ দায়ী নয়, এইটার জন্য আপনারা দায়ী নয়। আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আপনাদেরকে ব্যবহার করছে তারাই দায়ী। আপনারা একবার সাইডের উপরের দিকে তাকান, আপনাদের পুলিশ ট্রেনের উপরে থেকে ফেলে দেওয়া রাস্তার দিকে তাকান, তাহলে আপনারা একবার